আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিমুজ্জামান শুভ, বায়োলজি ইনস্ট্রাক্টর, পায়োনিয়ার প্রোগ্রাম। আজকে আমরা বুলেট নৈর্ব্যক্তিক অনলাইন সলভ ক্লাসের জীববিজ্ঞান লেকচার 2 নিয়ে লেকচার 2 সলভ করব। তো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেনে দেওয়া আছে যে নিচের কোনটি ছাঁকনির মতো কাজ করে। আচ্ছা, ছাঁকনির মতো কাজ করে কি দেওয়া আছে? আবরণী, 4টে আবরণী টিস্যুরই দেওয়া আছে উদাহরণ। আমরা জানি যে প্রাণীদের 4 ধরনের টিস্যু পাওয়া যায়: আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু। এর মধ্যে জাস্ট আবরণী টিস্যুটা নিয়ে আমরা পড়তেছি। এর মধ্যে স্কোয়ামাস দেওয়া আছে, কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড। বা আমরা জানি যে ছাঁকনি, ছাঁকনি শব্দটার অর্থ হচ্ছে এটা পাতলা হবে অনেক। ঠিক আছে, ছাঁকনি না হলে আমরা যে বাসা বাড়িতে যে ছাঁকনিগুলো ইউজ করি, এগুলো কি অনেক পাতলা হয় না? লেয়ার গুলো অনেক পাতলা। তাহলে এখানে যখন হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল মানে কি ঘনক শেপের হয়, ঘনক। আচ্ছা, কিউবয়েডাল মানে কি ঘনক শেপের হয়। কিউবয়েডাল মানে কি ঘনক শেপের, এবং এগুলো পাশাপাশি থাকে এবং এরা অনেক মোটামুটি তুলনামূলকভাবে মোটাই হয়। আর স্ট্র্যাটিফাইড মানে কি, তোমার যদি একটা ভিত্তি পর্দা, তার উপর যদি একটা কোষের স্তর থাকে সেটাকে আমরা বলি সাধারণ, কিন্তু যদি অনেকগুলো থাকে একের অধিক তখন সেটাকে আমরা বলি স্ট্র্যাটিফাইড। তার মানে কি হলো যে এখানে অনেকগুলো লেয়ার থাকে, তার মানে এটা হবে মোটা। আবার কি বলছে, সিউডো স্ট্র্যাটিফাইড। এটা সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি, তোমার দূর থেকে মনে হবে যে অনেকগুলো, কিন্তু কাছে গেলে একটা। এই যে এরকম থাকে, ধরো যে এই যে এরকম থাকে, এরকম থাকে, এরকম। তাও এটা মোটামুটি তুলনামূলক এর থেকে কম মোটা হইলেও মোটাই আছে। আবার যে ওই যে স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস মানে কি, স্কোয়ামাস আবরণী টিস্যু যেটা মাছের আইসের মতো একদম খুবই পাতলা। তো এখান থেকে আমরা উত্তর নিতে পারি যে ছাঁকনির মতো পেলে কোনটা কাজ করবে? স্কোয়ামাস আবরণী টিস্যু। আর ছাঁকনি মানে বুঝাচ্ছে যে যেটা অনেক পাতলা হবে। আর এটা কোথায় আমরা পাই? যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে পাই, ওখানে যে ফিল্ট্রেশন হয় রক্তটা। তো ঠিক আছে, তাহলে এইটা প্রথম উত্তর কি হবে? গ। ওকে ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা যে আমরা দেখি যে নিচের কোনটি গলগি বস্তুর কাজ কোনটি? গলগি বস্তু যে আমরা দেখি যে গলজি বডি বা গলজি বস্তু কোনটা, এই যে আমরা প্রথমে একটা নিউক্লিয়াস আঁকি। একটা নিউক্লিয়াস আসলাম, নিউক্লিয়াসের মধ্যে আছে তোমার হইলো নিউক্লিয়ার বস্তু, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, আর অনেক কিছু আছে। তো আমরা এটা আসলে কিভাবে থাকে, এখানে কোষীয় অঙ্গাণুগুলো আমরা যদি দেখি যে তোমার এখান থেকে বের হয়ে তোমার এরকম এরকম করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু আমাদের তন্তুর মতো বস্তু বা দানার মতো বস্তু যুক্ত থাকে, যেগুলোকে আমরা বলি রাইবোজোম। তাহলে এটা হয়ে গেল তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ তোমরা সবাই জানো, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। এটার কাজ কি? প্রোটিন তৈরি করে। এটার কাজ হলো প্রোটিন তৈরি করা। এখন কোশ্চেন হচ্ছে কি, যে এই যে প্রোটিনগুলো তৈরি হলো, এখন এই প্রোটিনগুলো যাবে কিভাবে? এই প্রোটিনগুলা আমাদের যে গলগি বডিটা আছে, এই গলগি বডি এই প্রোটিনগুলোকে দেখবে কিরকম, যে কোনটা ভালো কোনটা খারাপ। এইভাবে করে বেছে বেছে যেগুলো খারাপ এগুলো ফেলে দেয়, আর ভালোগুলোরে সে প্যাকেট করে ছেড়ে দেয়, যেগুলো আমাদের বিভিন্ন কোষের বিভিন্ন অঙ্গের মধ্যে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে এই যে ভালোগুলোরে এভাবে প্যাকেট করে, তার মানে প্রোটিন তৈরি করলো তোমার রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিলে, কিন্তু আমাদের এগুলোকে প্যাকেট করতেছে বা বের করে দিচ্ছে হচ্ছে গলগি বডি। তাহলে এখানে যে আসে যে গলজি বস্তুর কাজ কোনটা, যেমন আমরা যদি প্রোটিন সংশ্লেষণ, এটা তো করে না। প্রোটিন সংশ্লেষণ আমাদের কে করে? প্রোটিন সংশ্লেষণ করে হচ্ছে রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিলে রাইবোজোমে। আর যদি বলছি জীবাণু ধ্বংসকরণ করে, এটা আমরা জানি সবাই লাইসোজোম। তাহলে এখানে কি থাকলো? হরমোন নিঃসরণ। এখন হরমোন তাইলে প্রোটিন কিভাবে হয়? আমরা যেগুলো পড়ি, যেমন যেগুলো কেমিক্যাল বা রস পড়ি, বিভিন্ন হরমোন বা প্রাণ রস, তারপরে এনজাইম, এগুলো যে আমরা কেমিক্যাল স্ট্রাকচার আমরা জানতে চাই, তাহলে এগুলো সবগুলোই হয় তোমার প্রোটিন। তো এই দিক থেকে আমরা উত্তর নিতে পারি যে যেহেতু প্রোটিন তোমার প্যাকেট করে বের করে দেয় গলজি বডি, এই জন্য কিন্তু আমরা মজার ছলে বলি হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। তো এই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে গলজি বডির কাজ কোনটা? হরমোন নিঃসরণ। ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন কি, প্রাককেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য কি? আচ্ছা, প্রাককেন্দ্রিক কোষ বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রাককেন্দ্রিক কোষ বলতে বোঝাচ্ছে এখানে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। আচ্ছা, আমরা সবাই জানি যে আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না অগঠিত। আর নিউক্লিয়াসে বা কোষ হইতে গেলে যে দুইটা জিনিস লাগে, একটা হলো বৃত্তাকার ডিএনএ রাখবে, আর রাইবোজোম, অগঠিত বা অপ্রকৃত বা বলতে পারো যে কম সুগঠিত রাইবোজোম, যেটাকে আমরা 70S রাইবোজোম বলি। তার মানে প্রাককেন্দ্রিক কোষে তোমার কি থাকবে? অবশ্যই একটা ডিএনএ থাকবে, আর কি থাকবে? একটা হচ্ছে রাইবোজোম থাকবে। নিউক্লিয়াস সুগঠিত কোনটা কোষে থাকে? প্রকৃত কোষে, বা আমরা যেটাকে ইউক্যারিওটিক কোষ বলি বা সুগঠিত কোষ বলি বা হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি? 1 ও 3। তাহলে আমরা বলতে পারি
এটা উত্তর একদিন। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা আমাদের কি, এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলছে উদ্দীপকের পি ও কিউ। তাহলে আমরা পি এখান থেকে বুঝতে পারতেছি পি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, পি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর কিউ কি, কিউ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিডের একটা টাইপ। প্লাস্টিডের মধ্যে কোন প্লাস্টিড? এটা ক্লোরোপ্লাস্ট। তাহলে এখন কোশ্চেন কি আছে আমাদের, যে পিউ কি উভয়তে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আসলে কি হয়? শক্তি সঞ্চারিত হয়। আমরা জানি যে আমাদের প্লাস্টিডে মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাবার তৈরি, শক্তি তৈরি হয়, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে খাবার তৈরি হয়। তাহলে এটা দুটোর জন্য আমাদের শক্তি দরকার, তার মানে এখানে অবশ্যই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে। আর উভয়ের কার্যক্রম বিপরীত। হ্যাঁ, কেন? কারণ তুমি দেখো এটা আমাদের, এটার কাজ আমরা বললাম যে কি, শক্তি তৈরি করা। এটা আমাদের রিলেটেড হচ্ছে শক্তি তৈরি করার সাথে। আর আমাদের এই ক্লোরোপ্লাস্টটা কি তৈরি, কেন তোমার এটা হচ্ছে স্পেশাল হচ্ছে খাদ্য তৈরির জন্য। এই জন্য এটা আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি শক্তিঘর, আর ক্লোরোপ্লাস্টকে কি বলি? খাদ্যঘর বা কোষের রান্নাঘর। ঠিক আছে? আর সকল জীবকোষে কি পাওয়া যায় না? আদি কোষে তো পাওয়া যায় না, বা সকল জীব বলতে কি এখানে শুধু মানুষ বোঝাচ্ছে না, নিম্ন শ্রেণীর জীবও আছে। তো নিম্ন শ্রেণীর জীবে আমরা এগুলো পাই না। ঠিক আছে? ওদের তো সেলগুলো প্রোক্যারিওটিক সেল, এই জন্য আমরা বলতে পাই না। আমরা এখান থেকে বলতে পারি যে এক ও দুই। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে কি অঙ্গাণুটি। কি অঙ্গাণু আমরা একটু আগে দেখলাম যে কি অঙ্গাণু আমাদের প্লাস্টিডের একটা টাইপ, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ওকে, আচ্ছা, এই যে ক্লোরোপ্লাস্টে কি বলছে, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এখানে ঘটে। তারপরে কি বলছে, প্রোটিন সংশ্লেষিত হয় বা তৈরি হয়, থাইলাকয়েড বিদ্যমান। আর একটা কি বলছে, প্রোটিন ট্রান্সক্রাইব হয়। বাবা, অনেক কিছু বলছে। আমরা যে এখানে দেখি যে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো আসলে কোথায় হয়? ক্রেবস চক্র আমরা, এটা হচ্ছে শ্বসনের একটা ধাপ, আমরা জানি এটা প্রচুর শক্তি উৎপন্ন হয়। আমরা একটু আগে বললাম যে শক্তিঘর বলছি মাইটোকন্ড্রিয়াকে, তার মানে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো হবে আমাদের এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আবার যেভাবে প্রোটিন তৈরি হয়, এটা আমরা আগে দেখলাম প্রোটিন সংশ্লেষিত হয় কোথায়? রাইবোজোমে। প্রোটিন তৈরি হয় আমার রাইবোজোমে। আর যদি আমি বলি যে হচ্ছে থাইলাকয়েড বিদ্যমান, হ্যাঁ, এই যে আমরা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে অংশগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি আরেকটু ভালো করে দেখতে চাই, এই যে এখানে আমাদের থালার মতো এক একটা অংশ, এই থালার মতো এক একটা অংশকে আমরা বলি থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড মিলে আমাদের তৈরি করে গ্রানাম। তাহলে আমরা বলতে পারি যে কি অঙ্গাণুটিতে অবশ্যই থাইলাকয়েড বিদ্যমান। তাহলে এখান থেকে উত্তর হবে থাইলাকয়েড, এটা না, এটা উত্তর হবে থাইলাকয়েড। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি, কোষ ঝিল্লি কি সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে? আচ্ছা, এটা আমরা একটু দেখি এটা আসলে কিভাবে হয়। তুমি চিন্তা করো, আমরা জানি যে দুইটা কোষের মাঝখানে থাকে মধ্যপর্দা। আমরা একটা মধ্যপর্দা আঁকলাম। এখন মধ্যপর্দার এই পাশে একটা সেল, এই পাশে একটা সেল, দুইটা কোষ। তাহলে এই মধ্যপর্দার ছাড়াও আমরা জানি যে কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়। একটা থাকে মধ্যপর্দা, তারপরে থাকে তোমার প্রাথমিক প্রাচীর, তারপরে থাকে আবার সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে? তাহলে প্রাথমিক প্রাচীরটাও 1 স্তর বিশিষ্ট, মধ্যপর্দাটাও 1 স্তর বিশিষ্ট, সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। তা আমি এখানেও ধরলাম যে এদিকে একটা আমার সেল। তাহলে এখন হচ্ছে কোশ্চেন যে আমার এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এরা দুজন পরস্পর সংযোগ রক্ষা করবে কিভাবে? সংযোগ বলতে এখান থেকে কিছু ধরো যে এই কোষে তোমার ভিটামিন বা গ্লুকোজ বা প্রয়োজনীয় উপাদানের অভাব দেখা দিচ্ছে, তখন এই কোষের কাছ থেকে নিতে পারে। বা আমরা যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি, বা আমাদের রিলেটিভদের বাসায় যেতে পারি, বা পাশের বাসায় যাওয়ার জন্য একটা যোগাযোগের রাস্তা থাকে। ঠিক একইভাবে দুটা পাশাপাশি কোষের মধ্যে একটা যোগাযোগের রাস্তা থাকে, ছোট, খুবই আণুবীক্ষণিক নালী। তুমি চিন্তা করো যে কোষ তো খুবই ছোট, আমরা নর্মালি খালি চোখে কোষকে দেখতে পাই না, তাহলে এর ভিতরে আবার একটা নালীটা অবশ্যই আরো ছোট হবে। এই জন্য এটাকে আমরা অনেক সময় আণুবীক্ষণিক নালীও বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? আণুবীক্ষণিক নালীও বলি। তাহলে আমরা যদি দেখি যে এখানে কোনটা হচ্ছে আমাদের কোষীয় সেই এই যে নালীটা, এই নালীটার নামই হচ্ছে আমরা বলি প্লাজমোডেজমাটা। এই যে দেখো, এটার সাহায্যে এদিক থেকে এদিকে তোমার সংযোগ রক্ষা হয়েছে। তাহলে এই যে এটা, তো প্লাজমোডেজমাটার মাধ্যমে আমাদের দুটা কোষ পরস্পরের সাথে সংযোগ রক্ষা করে। তাহলে এটা অ্যান্সার কি? প্লাজমোডেজমাটা। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা আমাদের কি সিক্ত কোষ, না এটা শিব কোষ হবে। হ্যাঁ, শিব কোষ। এখানে বলছে শিব কোষ ও লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না।
আচ্ছা, তাহলে শিবকোষ ও লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না? আমরা আমরা জানি যে নর্মালি একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, আবার অনেক কোষ আছে যেগুলোতে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। এদের কাদের হয়? নর্মালি নিম্ন শ্রেণীর জীব, কারণ যেমন ভৌচেরিয়া, বট্রিরিয়াম এরকম নামক শৈবাল ছত্রাকে হইতে পারে, কিন্তু এরকম বলছে নিউক্লিয়াস থাকে না। এরকম আমাদের মানব দেহেও থাকে। তো এরকম চারটা আমরা কোষের নাম পড়বো। একটা হলো শিবকোষ, শিবকোষ, লোহিত রক্তকণিকা বা আরবিসি আমরা যেটাকে বলি, আর একটাকে বলি প্লাটিলেট বা অনুচক্রিকা, যেটা আমার ওই যে ডেঙ্গু হইলে যেটা কমে যায়। হ্যাঁ, আরেকটা কোথায় পাওয়া যায় আমাদের মানবদের, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের কাছে, সেটা হলো চোখের লেন্স। এই লেন্সটা অনেক সময় পরিবর্তন করা হয়। যাই হোক, তাহলে এই চোখের লেন্স, এই চারটাতে আমার নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এখন নিউক্লিয়াস যেহেতু থাকে না, আশেপাশ থেকে পুষ্টি নাই, তাহলে এখানে আমাদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার, তাহলে শিবকোষ ও লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না? আমাদের নিউক্লিয়াস থাকে না। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখি যে গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে কোনটি দেখা যায়? গুপ্তবীজী উদ্ভিদ কারা, এটা তো আগে বুঝতে হবে। গুপ্তবীজী উদ্ভিদ হলো তোমার নগ্নবীজী উদ্ভিদ। নগ্ন মানে খোলা অবস্থায় আছে, এই জন্য হ্যাঁ, নগ্ন মানে আমরা কিছু ব্যতিক্রম যদি উদ্ভিদ দেখি যেগুলো একটু আবৃত বীজের মধ্যে কিন্তু একটু নিচের দিকে, নিচের শ্রেণীর মধ্যে আছে, সেগুলোর মধ্যে ভেসেল একটু থাকে না, শুধু ট্রাকেটটা থাকে। তাহলে আমরা এখান থেকে উত্তর নিতে পারি কি, যে ট্রাকেট। দুইটাই থাকে, কিন্তু কিছু উদ্ভিদের ব্যতিক্রমী আবৃত বীজের ক্ষেত্রে আমাদের ভেসেলটা থাকে না। তো আমরা এখানে যদি আমরা দেখি যে মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় ট্রাকেট। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি, নিচে কোনটি পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে? আমরা জানি যে পরিবহন টিস্যু দুই প্রকার, পরিবহন টিস্যু, একটা হলো জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। পরিবহন টিস্যু দুই ধরনের, একটা হলো জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। এই জাইলেম আমরা কি জানি, জাইলেমের বর্গীয় যদি মনে রাখবো আমরা জল পরিবহন করে, আর ফ্লোয়েমের অ্যাপ দিয়ে মনে রাখবো ফুড পরিবহন করে। তাহলে জল থেকে আমরা বলছি জাইলেম পানি পরিবহন করে, আর ফ্লোয়েম আমাদের খাদ্য পরিবহন করে। জাইলেম হচ্ছে আমাদের এর পরিবহনটা আবার কেমন হয়, যেহেতু পানির নিচ থেকে, মাটি থেকে গ্রহণ করে, তাহলে জাইলেমের পরিবহনটা হয় ঊর্ধ্বমুখী। আর যেহেতু খাদ্য আমাদের তৈরি হয় পাতায়, তাহলে পাতা তো থাকে একটা গাছের নরমালি উপরের দিকে, তাহলে ফ্লোয়েম কি করবে, ফ্লোয়েম আমাদের উপর থেকে নিচের দিকে, মানে এর পরিবহনটা নিম্নমুখী। না, আমাদের কোশ্চেনে এত কিছু চাই না, আমাদের চাইছে জাস্ট পানি, বা পানির সাথে তো খনিজ লবণও প্রবেশ করে। খনিজ লবণ কোনগুলো? বিভিন্ন আয়ন। আয়ন কি কি আছে? যেমন সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ধরো যে তোমার হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো আয়ন। পানির সাথে সাথে এরা হচ্ছে পুষ্টি উপাদান হিসাবে গাছের মধ্যে প্রবেশ করছে। তাহলে আমরা যদি বলি কোনটি পাতায় পানি খনিজ লবণ পরিবহন করে, পানি পরিবহন করে জাইলেম, উত্তর মনে রাখবো যে জাইলেম। ওকে, পরের কোশ্চেন আমরা যাই। পরের কোশ্চেন করছে কোষ প্রাচীরের কাজ। নর্মালি তুমি চিন্তা করো, তোমার বাসার বাইরে যে একটা প্রাচীর দিছে, এটা কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে। একইভাবে কোষ প্রাচীর, এটা উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, দৃঢ়তা প্রদান করে, মানে হচ্ছে একটা শক্ত, মানে কাঠামো প্রদান করে। আমরা যদি বলি দৃঢ়তা প্রদান করা মানে কি, একটা শক্ত কাঠামো প্রদান করা, মানে বাসাটাকে ধরে রাখা, শক্ত কাঠামো প্রদান করা। যেমন আমি যে এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমাকে দৃঢ়তা কাঠামো বা দৃঢ়তা বা কাঠামোকে প্রদান করছে আমার হাড্ডিগুলা, হ্যাঁ, কঙ্কাল তন্ত্র। একইভাবে এই গাছের তো তোমার কোষ প্রাচীর তো তোমার আমাদের মতো হাড্ডি নেই, তাহলে ওদের এই কাজগুলো নর্মালি কি করে, কোষ প্রাচীরই করে। তাহলে কোষ প্রাচীর প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে। যে দৃঢ়তা প্রদান বা কাঠামো প্রদান মানে আসলে বোঝায় আকৃতি প্রদান করে, একটা নির্দিষ্ট শেপ দেওয়া আছে। দেখো আমাকে নর্মালি একটা শেপ দিছে, উপরে জাস্ট মাংসগুলো আমার লেগে আছে হাড্ডির উপরে, তাহলে এটা হইলো। এবার বলছি কি, কোষের ভেতরে ও বাইরে বস্তু তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা দুজনই করে, কোষ প্রাচীরও করে, কোষ ঝিল্লি, দুজন মিলেমিশে করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা তিনটাই উত্তর। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটি কি, যে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই কোশ্চেনটা অনেকবার আসে, যে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়। আমরা পেশি পড়ছি, পেশি নর্মালি কয় ধরনের আমরা পড়ি? তিন ধরনের। একটা ঐচ্ছিক পেশি, যেগুলো আমরা আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারি। অনিচ্ছিক পেশি কি, যেগুলোকে আমরা আমাদের প্রাণের ইচ্ছাধীন না। আর একটা পেশি কি আছে, হৃদপেশি। হৃদপেশি কি নর্মালি যেগুলো হৃদপিণ্ডে পাওয়া যায়। এখন এই যে ইন্টারক্যালেটেড ডিস্কটা আসলে কি, তুমি চিন্তা করো, আমাদের সব পেশিগুলা কিন্তু বা সব অঙ্গগুলা কিন্তু তোমার সংকোচন প্রসারণ ওইভাবে করতে পারে না, বা নিজে নিজে সংকোচন প্রসারণ করতে পারে না, আমরা করি তারপর করে। এখন এই ইন্টারক্যালেটেড ডিস্ক এমন একটা বিশেষায়িত একটা অংশ, যেটা আমরা হৃদপিণ্ডের মধ্যে পাই, হৃদপেশির মধ্যে পাই। এই কারণে হচ্ছে আমাদের হৃদপিণ্ডটা আজীবন তোমার হচ্ছে কি করতে পারে, বিট করতে পারে। আমরা যে বলি যে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়, হৃদপেশিতে। তাহলে আর ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের হৃদপেশির মধ্যে পাই এমন একটা অংশ, যেটা আমাদের বিট করতে হেল্প করে। ওকে,
পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? কারণ ফ্লাজেলাটা কি এটা আমাদের বুঝতে হবে। আমরা আরেকটা মাঝে মধ্যে পাই যে সিলিয়া, এই সিলিয়া আর ফ্লাজেলা জিনিসটা কি? চুলের মতো উপাঙ্গ। চুলের মতো যদি বড় উপাঙ্গ হয় ওটাকে আমরা বলি ফ্লাজেলা, আর যদি ছোট উপাঙ্গ হয়, এই ধরো যে ফ্লাজেলা, সিলিয়া আমরা এতটুকু বললাম, আর ফ্লাজেলা হচ্ছে বড়। হ্যাঁ, ফ্লাজেলা নর্মালি কি করে? আমাদের এটা চলনে হেল্প করে, চলনে মানে চলাচল হেল্প করে। কাদের হেল্প করে? যাদের হাত পা নাই, নিম্ন শ্রেণীর যেগুলো জীব আছে ওদের তো হাত পা নাই, তাহলে ওরা চলাফেরা করবে কি দিয়ে? ওরা হচ্ছে আমাদের ফ্লাজেলাতে দিয়ে চলাফেরা করে। আর সিলিয়াটা কি করে? এর হচ্ছে বস্তু আটকায়। আমাদের নাকের মধ্যে আমরা চুল দেখতে পাই, তারপরে আমরা শ্বাসনালীর মধ্যে আমরা কিছু চুলের মতো গঠন দেখতে পাই, ওগুলোকে আমরা বলি সিলিয়া। ওরা কি করে? এই যে আমাদের নাকের মাধ্যমে অনেক ধুলাবালি যায়, এগুলোকে আটকায়। আর এখানে কি বলছে যে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলা হচ্ছে বড়, তার মানে এটা আমাদের চলনে হেল্প করবে। তাহলে আমাদের এটা কোথায় থাকবে? নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব কারা? বৃক্কের বোমান্স ক্যাপসুল, এটা তো আমাদের মানুষের দিয়ে থাকে, তার মানে এটা হচ্ছে না। তারপরে কি বলছে? মেরুদণ্ডী প্রাণীর অন্ত্র। মেরুদণ্ডী প্রাণী তো উন্নত প্রাণী, আমরাও তো মেরুদণ্ডী প্রাণী, তার মানে এটা হচ্ছে না। শ্বাসনালীতে তোমার হচ্ছে পাওয়া যায় ওই বললাম সিলিয়া। হাইড্রা কি? হাইড্রা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা খুবই ছোট। এটা চিন্তা করলে তুমি খুবই কয়েক মিলিমিটারের হয়, এবং এটাকে তুমি মারতে পারবে না, এটার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। এর নামটাও আসছে গ্রিক মিথোলজি থেকে। ওখানে ছিল অনেক বড় একটা দেবতা যাকে কেউ মারতে পারতো না, ওখান থেকে হাইড্রা নামটা আসে। হাইড্রার এপিডার্মিস, এপিডার্মিস মানে কি? ডার্ম মানে হচ্ছে লেয়ার। আমরা এই যে বিভিন্ন ওষুধ দিই স্কিনের জন্য, ডার্মিস দেখবা যে ওষুধের শেষে লেখা থাকে ডার্মিস। তো ডার্মিস কথাটা দিয়ে আমরা বুঝতে পারি যে ত্বকে থাকে। আর এপি মানে কি? তার মানে এপিডার্মিস দিয়ে বুঝেছে, এপি মানে বাইরে, এপিডার্মিস দিয়ে বোঝালো ত্বকের বাইরের আবরণটাকে আমরা বলতেছি এপিডার্মিস। তাহলে এই হাইড্রার এপিডার্মিসে থেকে এরা কি করে? হাইড্রাটাকে ধরো যে এরকম একটা হাইড্রা, আমাদের এই যে ধরো এটা একটা হাইড্রা হয়ে গেছে, এই যে ফ্লাজেলার বাইরের লেয়ারের দিকে, এই যে আর এখানে একটা মাথার মতো পাথর চাকতি থাকে, এই যে হাইড্রাগুলো বের হয়েছে, ঠিক আছে? এই হাইড্রা কি করছে? ওকে চলনে হেল্প করে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় পাওয়া যাবে? হাইড্রার এপিডার্মিস। আর এগুলোতে নরমালি আমরা এই যে শ্বাসনালীতে কি পাই বা অন্ত্রে কি পাই? এগুলো সিলিয়া পাই, ঠিক আছে? চুলের মতো উপাঙ্গ। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে স্ক্লেরাইট কি? স্ক্লেরাইটকে কি বলা হয়? আচ্ছা, স্ক্লেরাইট কি? যেমন পেরিসাইকেল, এটা নিয়ে তোমাদের বইতে আমার আলোচনায় নাই। কর্টেক্স কি? কর্টেক্স মানে বোঝা যাচ্ছে বাইরের অঞ্চল, আর মেডুলা মানে আমরা জানি যে ভেতরের অঞ্চল। সিগনল কি? সিগনল হচ্ছে এই যে ফ্লোয়েমের একটা কোষ ছিল, 4 ধরনের কোষ নিয়ে গেছিল, সিগনল, সঙ্গী কোষ, এগুলো নলের মতো গঠন। স্টোন সেল, স্টোন মানে আমরা বুঝতেছি পাথর, এটা সবাই জানি, স্টোন মানে পাথর, আর হচ্ছে সেল মানে হচ্ছে কোষ। তাহলে এটাকে পাথর কোষ কেন বলা হয়? দেখো, আমরা যে আমাদের সরল টিস্যুর তিনটা প্রকারভেদ পড়ছিলাম, প্যারেনকাইমা, কোলিনকাইমা এবং স্ক্লেনকাইমা। ওই স্ক্লেনকাইমার মধ্যে আমরা পাইছিলাম যে স্ক্লেরাইট একটা টাইপ। এখন এই স্ক্লেনকাইমার অনেক মোটা কেন হয়েছে? এখানে লিগনিন জমা হয়, লিগনিন একটা শর্করা জাতীয় পদার্থ, লিগনিন। এই লিগনিনটা জমা হওয়ার কারণে এখানে কি হয়েছে? এটা অনেক শক্ত হয়ে গেছে। এই স্কেলেটটা সব পাথরের মতো শক্ত হয়ে যায়। যেহেতু পাথরের মতো শক্ত হয়, এই জন্য আমরা এটাকে বলছি স্কেলেটকে স্টোন সেল বা পাথর কোষ। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি? রক্তরসে শতকরা কত ভাগ জৈব এবং অজৈব পদার্থ থাকে? কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে? ওকে, আমরা দেখি যে রক্তরস আসলে কি? এই যে রক্ত, আমরা যে রক্ত পড়ি, রক্তের মধ্যে আমরা দুটা উপাদান পাই, একটা তরল যেটাকে আমরা রক্তরস, বা আরেকটা নাম বলি প্লাজমা। তোমরা শুনবা ওই যে যখন করোনা হচ্ছিল যে প্লাজমা ডোনেট করতে হচ্ছিল, প্লাজমাটা দিলে অনেকে বেঁচে যাচ্ছিল, ওই সেই রক্তরস বা প্লাজমা তরলটা। আর নিচের দিকে কিছু ভারী কণিকা থাকে যেটাকে আমরা রক্তকোষ বা অনেক সময় রক্তকণিকাও বলি। এদেরকে কোষের সম্মান দেয় না অন্য কারণে, এটা বলবো অন্য ক্লাসে। আচ্ছা, তাহলে রক্তকণিকা, এই রক্তরসের মধ্যে আবার যদি এটা একটা তরল, তার মানে এখানে অবশ্যই পানি থাকবে। এখানে পানি কত থাকে? পানি আমার প্রায় 91 থেকে 92% থাকে। পানি কি থাকে? 91 থেকে 92%। আর আমার তাহলে কি বাকি থাকলো? তোমার কিছু কঠিন পদার্থ থাকে যেগুলোকে আমরা জৈব অজৈব পদার্থ বলতেছি। জৈব অজৈব পদার্থ, জৈব অজৈব পদার্থ। তাহলে জৈব পদার্থ আর অজৈব পদার্থ কিরকম? জৈব মানে যেগুলো জীবদেহ থেকে আসে, অজৈব কোনগুলো? অজৈব মানে বিভিন্ন আয়ন কোনগুলো? যেমন হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই ধরনের আয়নগুলো, ঠিক আছে? তাহলে আমি যে বলছি কত পার্সেন্ট থাকে, যেহেতু আমার 91-92 চলে গেল, আর বাকি থেকে দিলে কত? 8 থেকে মোটামুটি 9%। তাহলে এটা অ্যান্সার হয় 8 থেকে 9%। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি? লাইসোজোমের কি? এই লাইসোজোমের কাজ কি? লাইসোজোমকে আমরা কি বলি? বলো দেখি। এটাকে বলি অটোফেগি বা সুইসাইডাল স্কোয়াড।
তারপরে আরো অনেকগুলো নামে বলি, সুসাইডাল স্কোয়াড বলি, তারপরে তোমার হচ্ছে আত্মঘাতী থলিকা বাংলা হয়, এটা অনেক সময় পরীক্ষায় দেয়, আত্মঘাতী থলিকা। আর কি বলতে পারি একে আমরা, অটোফেগি, অনেকগুলো নাম, অনেকভাবে পরীক্ষায় 2 মার্কের জন্য এটা আসে, ঠিক আছে। বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কেন এটা বলি, এটা তোমাদের বইয়ে নাই, হাইড্রোলাইটিক এনজাইমের আধার। আচ্ছা লাইসোজোমটা কি করে, এটা একটা দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু, আমরা জানি যে এর আবরণটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এখানে কি হয়, এর ভিতরে অনেকগুলো বিষাক্ত এনজাইম থাকে, এই এনজাইমগুলো কি করে, আমাদের বডিতে যদি জীবাণু আসে জীবাণু ধ্বংস করে। কিন্তু যখন তোমার কি হয়, ধরো যে এর কোনো খাবার পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, তখন এর মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে এই এনজাইমগুলোকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি হয়, ওর যে আশেপাশের যে কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো ধ্বংস হইতে থাকে, একটা পর্যায়ে যায় ও নিজেই নিজেকে ধ্বংস করে। এই জন্য আমরা অটোফেগি বলি বা সুসাইডাল স্কোয়াড বলি বা আত্মঘাতী থলিকা বলি। তো যেহেতু এখানে আমাদের এত কিছু বলে নাই, জাস্ট বলছে কাজকে, আমরা জাস্ট বলবো জীবাণু ধ্বংস। আর আমাদের এই যে হরমোন নিঃসরণ আমরা একটু আগে দেখলাম যে কে করে হরমোন নিঃসরণ, সেটা হলো আমাদের গলগি বডি। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে খাদ্য সংরক্ষণ করেন কে, খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্ট, আবার খাদ্য সংরক্ষণ করে লিউকোপ্লাস্ট। অ্যামিনো সংশ্লেষণ, এখানে অ্যামিনো সংশ্লেষণ বলতে বোঝাইছে অ্যামিনো অ্যাসিডকে, অ্যামিনো অ্যাসিড মানে কি, প্রোটিন, প্রোটিন সংশ্লেষণ কে করে, রাইবোজোম। তাহলে এখানে উত্তর হলো আমাদের ঘ। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেনে ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা দেখতে পাই যে সাইটোপ্লাজমে কোষের অনেকগুলো অঙ্গাণু দেখতে পাই, তার মধ্যে কিছু আছে ঝিল্লি দ্বারা বেষ্টিত আর কিছু ঝিল্লি নাই। তো যেগুলো আমাদেরকে বাইরে এক্সট্রা কোনো ঝিল্লি নাই, এগুলো আমরা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। কি কি আছে এগুলো, অনেকগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, আমাদের বাট আমাদের বইয়ে যেটা আসে, একটা হলো রাইবোজোম আর একটা হচ্ছে সেন্ট্রিওল, এই দুটো বেশি আসে, যে ঝিল্লিবিহীন অঙ্গাণু একটা রাইবোজোম, একটা সেন্ট্রিওল। আমরা যে কোনো একটা মনে রাখবো, হ্যাঁ, ছন্দ হোক বা যে কোনো হোক, একটা দিয়ে মনে রাখবো যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা ঝিল্লিবিহীন অঙ্গাণু, একটা মনে রাখে, একটা এলিমিনেট, যেটা আমাদের এমসিকিউ এটা আসে, এমসিকিউ ছাড়া অন্য কোথাও আসে না, সেজন্য আমরা এলিমিনেট ভাবে আগাবো। যে দুই ঝিল্লি, যেমন গলগি বডি, এটা তোমার কোষ গহ্বর, কোষ গহ্বরের বাইরে আবরণ টোনোপ্লাস্ট, তাহলে লাইসোজোম, এগুলো সব ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। লাইসোজোমের বাইরে যদি আবরণই না থাকতো তাহলে তো সব কোষ মারাই যেত। আমরা এখান থেকে বলতে পারি যে রাইবোজোম। তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু দুইটা, একটা হলো রাইবোজোম আর একটা হলো সেন্ট্রিওল। আরও আছে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, পারক্সিজম, কিন্তু ওগুলো আসলে আসে না, এই দুইটাই বেশি আসে। ওকে, প্রোটিনের পলিপেপটাইড চেইন, মানে প্রোটিনের পলিপেপটাইড চেইন মানে কি, যে আমাদের অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, আমি অ্যামিনো অ্যাসিডকে সংক্ষেপে লিখলাম, এই ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, তারপরে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এরকম হাজার হাজার না, কয়েকশো অ্যামিনো অ্যাসিড মিলে আমাদের একটা প্রোটিন তৈরি করে। এই জন্য আমরা প্রোটিনকে ভাঙলে পাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে এগুলাকে তো পরস্পর যুক্ত করতে হবে, যে চেনের মাধ্যমে ধরো যুক্ত হয়েছে, এগুলো যুক্ত একটা বড় স্ট্রাকচার তৈরি হয়েছে, এটাকে আমরা বলতে পারি প্রোটিন। এটা তাহলে আমরা সবাই জানি যে প্রোটিন কোথায় তৈরি হয়, রাইবোজোমে। এটা অ্যান্সার কি হবে, রাইবোজোম। আর ক্রোমোজোমে তোমার কিভাবে রাইবোজোম তৈরি হতে পারে, ক্রোমোজোমে তো তোমার ওই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তারপরে তোমার এই রাইবোজোমে চলে আসে। আর লাইসোজোম তো জীবাণু ধ্বংস করে। সেন্ট্রোজোম কি করে, যে কোষ বিভাজনের সময় মাইক্রোযন্ত্র সৃষ্টি করতে হেল্প করে, আর এগুলো তোমার প্রাণী কোষের ক্ষেত্রে, আর এগুলো তোমার এই যে অ্যাস্টার বিশ্বন্ধ, তাহলে এটা অ্যান্সার হবে রাইবোজোম। নিচের কোনটিকে বাস্ট ফাইবার বলে, বাস্ট ফাইবার বলতে এখানে পাটের আঁশ। আমরা ওই যে ফ্লোয়েম ফাইবার পড়ছি, ফ্লোয়েমের মধ্যে আমরা 4 ধরনের কোষ পাই, একটা হলো আমাদের শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেন্টাইম, ফ্লোয়েম ফাইবার। এই ফ্লোয়েম ফাইবারটাকে অনেক সময় বাস্ট ফাইবার বলা হয়। এখন আমরা যখন এই যে পাটের আঁশের দিকে লক্ষ্য করি, পাটের আঁশের যে কাণ্ডগুলো আছে, ওখানে আমরা ওই যে ফ্লোয়েমের কোষগুলোকে পাই, ফ্লোয়েম ফাইবারকে পাই, আর ফ্লোয়েম ফাইবারকে আরেকটা নাম বলা হয় বাস্ট ফাইবার। তাহলে আমরা বলবো যে পাটের আঁশে যেহেতু ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়, এই জন্য একে বাস্ট ফাইবার বলছে। পরপর দুটি নিউরন যে স্নায়ু সন্ধি গঠন করে তাকে কি বলে? আচ্ছা আমরা দেখি, ধরো যে নিউরন, আমরা জানি যে এটা একটা, ধরো যে নিউরন আঁকলাম, নিউরন, হ্যাঁ, এটা নিউরনের আমরা জানি যে কোষ দেওয়া, এটা হচ্ছে এক্সন, তার মানে নিচেরটা হচ্ছে এক্সন। আমরা ধরো যে নিচের দিকে আমরা আরেকটা যদি চিত্র আঁকি, কোষ দেওয়া, দিলাম যে এটা আরেকটা আমাদের নিউরন। তাহলে এই যে আমাদের দুইটা নিউরনের যে সংযোগ স্থল, এই যে এই অঞ্চলটার নাম কি বলছি, এই অঞ্চলটাকে আমরা বলি সিন্যাপস। কি বলি? সিন্যাপস। এর মাধ্যমে কি হয়, এই সিন্যাপসের মাধ্যমে আমাদের বস্তু যাতায়াত করে, স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় একটা জায়গা থেকে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে। তাহলে পরপর দুইটা নিউরনের যে সন্ধিস্থল, এটাকে আমরা কি বলবো? সিন্যাপস বলবো। ওকে,
এবার দেখি আমরা প্যারেনকাইমার টিস্যু কোষ কি করে। আমরা সরল টিস্যু কোষগুলো যখন আমরা পড়ছি, সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, একটা স্ক্লেনকাইমা। প্যারেনকাইমার কোষগুলো যে আমরা দেখছিলাম যে খুবই পাতলা ছিল এই যে, এবং ওরা হচ্ছে সমান বেশের, মানে একই সমবেশীয় এইরকম, এইভাবে দেখছি, এবং কোষগুলো খুবই পাতলা ছিল, পাতলা কোষ। যেহেতু উদ্ভিদ কোষ, তাই তো তোমার আমরা যে সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু, এগুলো উদ্ভিদ কোষের ক্লাসিফিকেশনে করছিলাম। তো যেহেতু উদ্ভিদ টিস্যু, তাহলে এরা কোষ প্রাচীর, এটা আমরা মোটামুটি শিওর। আর এই কোষগুলো দেখো খুবই পাতলা হয়েছে, কারণ এগুলোতে শুধুমাত্র সেলুলোজ থাকে। সেলুলোজের পাশাপাশি যদি পেকটিন, লিগনিন থাকতো তাহলে অনেক মোটা হইতো। ওগুলো কোথায় থেকে তাইলে? ওগুলো আমাদের কোলেনকাইমা, স্ক্লেনকাইমাতে থাকে। আর যেহেতু এটা তোমার অনেক পাতলা, প্রোটোপ্লাজম মানে কি, এখানে কোষীয় অঙ্গাণু থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তরল থাকবে, আর এগুলো যাতায়াত করতে পারে একটা কোষ থেকে আরেকটা কোষে। তাহলে আমরা বলতে পারি এখানে 1 ও 2 অ্যান্সার, 1 ও 2 অ্যান্সার। তাহলে এই যে আমাদের আজকের লেকচার 2 এর 20টা এমসিকিউ ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।